সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর ক্লাস 9-এ পড়ছো, তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে বাংলায় রাধারানী। আচ্ছা, এই রাধারানী গল্পটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই গল্পের যে মূল উৎস বা কাব্যগ্রন্থ রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। আচ্ছা, এবার আমরা এই রাধারানী গল্পের প্রতিটি লাইন পাঠের মধ্য দিয়ে এর কিন্তু বিষয়বস্তু কিন্তু আমরা বুঝব। আচ্ছা, দেখো, রাধারানী 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 নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখিতে গিয়াছিল। কি বলছে? রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়াছিল। তো তোমরা প্রথমেই বুঝতে পারছো যে গল্পের নামকরণের সঙ্গে বিষয়বস্তুর যে একটা বিষয়বস্তু যখন আমরা পড়তে যাচ্ছি তখনই পাচ্ছি যে একটা রাধারানী নামে এক মেয়ে, অর্থাৎ নামকরণের সঙ্গে বিষয়ের কিন্তু একটা সঙ্গতি কিন্তু রয়েছে। তো সেটা বলছে যে রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল। যে মাহেশটা তোমরা জানো বা অনেকে জানো না। এই মাহেশ হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের একটা গ্রাম, যেখানে কিন্তু রথযাত্রা হয় এবং প্রচুর ধুমধাম সহিত হয়, এবং যেটা অনেক প্রাচীন বা অনেক পুরনো একটা রথযাত্রা। সেই রথযাত্রায় গিয়েছিল আমাদের রাধারানী, হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পূর্ণ হয় নাই, অর্থাৎ ওই রাধারানীর বয়স 11 পূর্ণ হয় না, অর্থাৎ 10+, অর্থাৎ 10 বছর পেরিয়ে গেছে কিন্তু 11 বছর কিন্তু পূর্ণ হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। অর্থাৎ যে রাধারানীর বাড়ির অবস্থা আগে কিন্তু ভালো ছিল। তো সেখানে লেখক বলছে আগে তাদের অবস্থা ভালো ছিল, অর্থাৎ বড় মানুষের মেয়ে বা বড়লোক বাড়ির মেয়ে ছিল কিন্তু রাধারানী। কিন্তু তাহার পিতা নাই, তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। বলছে তাহার পিতা নেই, অর্থাৎ রাধারানীর পিতা কিন্তু গত হয়েছেন, অর্থাৎ তার পিতা এখন নেই বর্তমানে। তো এই পিতার না থাকা বা পিতার অবর্তমানে রাধারানীর মায়ের সঙ্গে একজন জ্ঞাতির, অর্থাৎ জ্ঞাতি বলতে মানে তারই গোষ্ঠীর বা তারই আত্মীয়র মধ্যে একজনের সঙ্গে রাধারানীর মায়ের কিন্তু একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। যেটা কিসের ওপর মোকদ্দমাটা হয়? রাধারানীতে সমস্ত বিষয় আশয় যে সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তি নিয়েই কিন্তু মোকদ্দমা হয় ওই জ্ঞাতির। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। দাগ দাও, এই লাইনটি ইম্পর্টেন্ট লাইন। যে মোকদ্দমাটি এর বিধবা হাইকোর্টে হারিল। ওই যে জ্ঞাতির সাথে যে মোকদ্দমা হয় রাধারানীর মায়ের, তো সেই রাধারানীর মায়ের সঙ্গে জ্ঞাতির যে মোকদ্দমা সেটা কিন্তু বিধবা অর্থাৎ রাধারানীর মা কিন্তু সেটা হেরে যায়। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। বলছে যেই মাত্রই রাধারানীর মা ওই মোকদ্দমাটি হেরে গেল, সেই মুহূর্তেই যে ডিক্রিদার জ্ঞাতি অর্থাৎ যে ডিক্রি পেয়েছে, অর্থাৎ যার হাইকোর্টে জয় হয়েছে, সে কিন্তু ডিক্রি জারি করিয়া, অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশনামা যে হুকুমনামা যেটা দিয়েছে সেই ডিক্রি জারি করে ভদ্রাসন হইতে তাদের ওই পূর্বপুরুষের ভিটে থেকে বা তাদের যে ভিটে মাটি থেকে তাদেরকে কিন্তু বার করে দিয়েছিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি। কত লক্ষ টাকার? প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। অর্থাৎ 10 লক্ষ টাকার সম্পত্তি কিন্তু যে ডিক্রিদার অর্থাৎ যে হাইকোর্টে জয়লাভ করেছিল যেই জ্ঞাতি, সেই জ্ঞাতি কিন্তু সব কিন্তু নিয়ে নিল।
খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। বলছে খরচা এবং ওয়াসিলাত হচ্ছে ক্ষতিপূরণ, অর্থাৎ খরচা এবং ক্ষতিপূরণের যা ছিল রাধারানীর মায়ের তাও গেল। আর অলঙ্কারাদি বিক্রয় করিয়া পিপৃ কাউন্সিলে একটি আপিল করিল। অর্থাৎ বিধবা বা রাধারানীর মায়ের যেটুকু অলঙ্কার বেঁচেছিল সেইটুকু বিক্রি করে যেই পয়সাটুকু পেয়েছিল বা যে টাকাটুকু সে পেয়েছিল সেইটা দিয়ে কিন্তু পিপৃ কাউন্সিল অর্থাৎ হাইকোর্টের কোনো একটা উপরের কোর্টে তারা কিন্তু আবার আপিল করিল বলতে যে মামলাটা তারা হেরে গিয়েছে সেই মামলাটা যেন পুনর্বিবেচনা করা হয়, তাদেরকে যেন দেখা হয়। অর্থাৎ যেটা বর্তমানকালে খুবই প্রাসঙ্গিক একটা যে রিভিউ পিটিশন, আমরা রিভিউ পিটিশন কিন্তু দেখতে পাচ্ছি এখন সব জায়গায়। আমাদের যে 26,000 যে শিক্ষক বাতিল হয়েছে সেখানে রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন করেছে যে মামলাটা কিন্তু আবার দেখা হোক, ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এখন দেখতে পাই যে রিভিউ পিটিশন করা হচ্ছে। তো সেই রকমই রাধারানীর মা কিন্তু অলংকার সমস্ত কিছু বিক্রি করে তাদের কেসটা যেটা হেরে গিয়েছিল সেই কেসটা দেখার জন্য তারা কিন্তু আবার আপিল করলো বা আবার রিভিউ করতে পিটিশন করতে গেল। কিন্তু আহারের সংস্থান রহিল না, দাগ দাও, কিন্তু আহারের সংস্থান রহিল না। কিন্তু তারা যে এবার দিন যাপন করবে, অর্থাৎ তারা যে এবার খাবে, সেই খাবারটুকু আসবে কোথা থেকে? সেই খাবারটুকু খাওয়ার জন্য কিন্তু তাদের কিন্তু আর কোনো সংস্থান কিন্তু ছিল না। তো তোমাদের এখানে কিছু কোশ্চেন আমি বলছি যে তোমরা কমেন্ট উত্তর দেবে যে রাধারানীর বয়স কত ছিল, এই একটা কোশ্চেন। রাধারানীর মা কত লক্ষ টাকার সম্পত্তি হেরে গিয়েছিল, তারপর এই দুটো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আসতে পারে কিন্তু আর আহারের সংস্থান রহিল না, কাদের কেন আহারের সংস্থান রইল না, 1+2, এটা কিন্তু একটা আসতে পারে 3 নম্বরের। নেক্সট, বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। কি বলছে? যে বিধবা একটি কুটিরে, অর্থাৎ বিধবা বা ওই রাধারানীর মা একটি কুটিরে আশ্রয় নিয়ে সেখানে শারীরিক পরিশ্রম করিয়া, অর্থাৎ প্রতিদিন যে পরিশ্রম একটা ব্যাপার, যে দিন আনে দিন খায় যে ব্যাপারটা, সেই রকম করে কিন্তু তারা জীবনযাপন করতে লাগলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। অর্থাৎ এখানে তোমরা বলতে পারো যে স্যার যে রাধারানী বিবাহ কী করে দেবে, সে তো একটা 10 বছরের মেয়ে। দেখো, তোমরা যে এই গল্পটা বা এই উপন্যাসটা যখন লেখা হয়েছিল তখন কিন্তু একটা সমাজের ব্যবস্থা কিন্তু আলাদা রকম ছিল। এখন আমাদের মেয়েদের বয়স 21 বছর করা হয়েছে বিবাহের, কিন্তু আগে যখন যেটা ছিল যে মেয়েদের কিন্তু 7 থেকে 8, 9, 10-এর মধ্যে কিন্তু বিবাহ দিয়ে দিত। তো সমাজে কিন্তু কোনো বাল্য বিবাহ প্রথা কিন্তু প্রচলিত ছিল। তো সেটা বলছে যে রাধারানীর বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। সে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। বলছে দুর্ভাগ্যক্রম অর্থাৎ ভাগ্য দেবতার পরিহাসে রাধারানীর মা কিন্তু রথের মেলার পূর্বে, অর্থাৎ রথ যখন শুরু হবে তার আগেই কিন্তু একটা অসুস্থ, অর্থাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো। অর্থাৎ তার যে দিন যাপন করতো, অর্থাৎ শারীরিক পরিশ্রম করে যে দিন যাপন করতো তা কিন্তু বন্ধ হয়ে গেল। সুতরাং আর আহার চলে না, অর্থাৎ তারা কিন্তু আর খেতেও পাচ্ছে না। তারপর মাতা রুকনা এই জন্য কাজে তাহার উপবাস, রাধারানী জুটিল না বলিয়া উপবাস। বলছে মা কাজ করতো, এখন কাজ করতে পারছে না বলে সে আজ খেতে পাচ্ছে না, উপবাস। আর রাধারানী কিন্তু খাবার জুটছে না, তার জন্য সে উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কে দিবে? অর্থাৎ রথের দিনে রাধারানীর মা আরও একটু বেশি অসুস্থ হয়ে পড়লো। তো তার যে অসুস্থতার জন্য যে পথ্য,
অর্থাৎ অসুস্থ মানুষের জন্য যে প্রয়োজনীয় জিনিস বা যেটাকে তোমরা বলতে পারো ওষুধ, সেটা কিন্তু প্রয়োজন হলো। কিন্তু পথ্যের যে প্রয়োজন সেটা পাবে কোথায়, কে দেবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। অর্থাৎ রাধারানী মায়ের যে পথ্য লাগবে সেই পথ্যের জন্য রাধারানী কাঁদতে কাঁদতে বনফুল তুলল। এবার কি করলো, যে মনে করিল এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইবে, তাহাতেই মার পথ্য হইবে, দাগ দিও, তাহাতেই মার পথ্য হইবে। অর্থাৎ রাধারানী ভাবলো যে ওই যে বনফুল তুললো, ওই বনফুলের মালা বিক্রি করে, রাধা রথের মেলায় বিক্রি করে যে লভ্যাংশ পাবে, অর্থাৎ যে টাকা পয়সা যেটা পাবে, সেই লভ্যাংশ থেকে কিন্তু মায়ের পথ্য অর্থাৎ মায়ের ওষুধ জোগাড় কিন্তু সে করবে। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, পরে আমরা কিন্তু আরও আলোচনা করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে গল্পটা বিষয়বস্তুর দিক থেকে ভালো লাগছে বিশ্ব পড়ানোটা, তা তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে তবে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে।